স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। এবার থাকছে পুরো খবর। গণভোট নিয়ে রাজনৈতিক দল সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে এই বিষয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর একটি হোটেলে ট্রেস কনসাল্টিং আয়োজিত জনতার ইশতেহার শিরোনামে এক সংলাপ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় জুলাই আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসতে চায় বলে অভিযোগ করেন তিনি। বিএনপির দাবি, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত করতে না পারলে এই নিয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। কয়েকটি দল নিজেদের ভাবনা জনগণের উপর চাপিয়ে দিতে রাস্তায় আন্দোলন করছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজপথের এই আন্দোলন নির্বাচন পেছনে ষড়যন্ত্র বলে অভিযোগ তার। আলোচনায় জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন, গণভোট ইস্যুতে আলোচনার প্রস্তাব বিএনপি নাকচ করে দিয়েছে। নির্বাচনের দিন গণভোট করলে ভোটের দলে প্রভাব পড়ার সংখ্যাও তাদের। দ্বিমত তো থাকবেই। আপনি একটা কথা বলবেন, আরেকজন একটা কথা বলবেন, তারপরে এর দ্বিমতের ভিত্তিতে আমরা একটা কনসেনসাসে যে তারপরে একটা ডিসিশন হবে। বাংলাদেশের মানুষ একটা বেটার শাসনতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ একটা বেটার গভর্নেন্স চায়, যেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকবে, করাপশন থাকবে না। সেইটাকে তো একদিনে আমরা ডায়ালগ করে তো এটা পাবো না। আর জি নিউজের ওদের ইন্টারন্যাশনাল ওইখানে একটা ইন্টারভিউ দিয়েছেন, এইখানে উনি বলছেন যে এরা সব টেরোরিস্ট। এই বিষয়ে আমার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো শক্ত একটা অবস্থান নিতে হবে। আমি যেটা চিন্তা করছি না, আরেকটি রাজনৈতিক দল চিন্তা করছে, তার প্রতি আমার সহনশীল হতে হবে, রেসপেক্টও থাকতে হবে। কিন্তু সেই রাজনৈতিক দলগুলোকে এটা বিশ্বাস করতে হবে, যতটুকু কনসেনসাস হয়েছে তার বাইরে গিয়ে আবার নতুন ইস্যু সৃষ্টি করলে এটা কিন্তু আপনি কিন্তু ঐক্যবোধের প্রতি রেসপেক্ট দেখাচ্ছেন। আমাদের মতদ্বৈততা ভিন্নতা থাকতে পারে, এটা যেন মতবিরোধ এবং আমাদের মধ্যে সেরকম অস্থিরতা তৈরি না করে যেটা দেশের জন্য ক্ষতিকর হয়। আমরা আলোচনার টেবিলেও কিন্তু আপনাদেরকে আহ্বান জানিয়ে যাচ্ছি। সাইফুল হক ভাইদের সাথে আমরা আগে আলাপ করেছি, বিএনপির সাথে আমরা লং টাইম একসাথে কাজ করেছি, সুসম্পর্ক বজায় রেখে আমরা রাজনৈতিক ডিবেটও আছি, আলোচনায়ও আছি। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে। অবশ্য ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। আমি একটু মানে একটা আবদারের সুরে বলতে চাই, যে বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা সুর সবসময় বাজাতো, অমুকের সাথে বসবো, অমুকের সাথে বসবো না। সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির আপোষহীন নেত্রী। শুধু রাজনীতিতে নেতৃত্ব দেয়াই নয়, জীবনের কোনো নির্বাচনে হারেননি তিনি। 5টি নির্বাচনে 23টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করে সব কটাতেই জিতেছেন। এবারও বিএনপির সবচেয়ে বড় তুরুপের তাস তিনি। তবে তা নিয়ে আছে কিছু চ্যালেঞ্জও। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। কূটকৌশলের স্বৈরাচার এরশাদ সরকারের 86 নির্বাচন বর্জন করেই গণতন্ত্রের আন্দোলনের প্রধান দল হিসেবে বিএনপি আর আপোষহীন নেত্রীর খেতাব পান বেগম খালেদা জিয়া। সাধারণ গৃহিণী থেকে রাজপথের লড়াকু সৈনিক, আর পরে জিয়াউর রহমানবিহীন বিএনপির প্রধান নেতা আর কর্মীদের অনুপ্রেরণার অপর নাম খালেদা জিয়া। উনিশশো 91, 96 ও 2001 সালে দেশের বিভিন্ন জায়গায় 5টি আর 2008 সালে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জিতেন তিনি। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে যা অনবদ্য এক ঘটনা। আসছে ফেব্রুয়ারির নির্বাচনেও বিএনপির প্রধান মুখ খালেদা জিয়া। দলটির এক নেতা বলছেন, কেনই বা তার উপরেই ভরসা রাখছেন তারা। এটি অত্যন্ত সুসংবাদ বাংলাদেশের জনগণের জন্য, এবং বেগম জিয়া নির্বাচন করবেন এটি শুনেই সারা দেশে আনন্দের জোয়ার বয়ে গিয়েছে এবং আমরা সবাই অত্যন্ত অনুপ্রাণিত, উজ্জীবিত। বেগম জিয়ার নেতৃত্বে একটি নির্বাচন করতে পারলে বিএনপির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার। 80-এর দশকের রাজপথ আর সাংগঠনিক নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দেশকে নেতৃত্ব দিয়েছেন 3 বার। কিন্তু সেই নেত্রী সরকারের চরম রোষানলে পড়েন স্বৈরাচার শেখ হাসিনা আমলে। প্রথমে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ, এরপর কথিত দুর্নীতি মামলার কারাবন্দী হন তিনি। কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ সাবেক এই প্রধানমন্ত্রী। এবার বিশেষ ব্যবস্থায় নির্বাচনী প্রচারণায় নামবেন বেগম জিয়া। আর এই নিয়ে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতিও নিয়েছে বিএনপি। কি হয় এখন আর্লি বলা তো কঠিন, তো সরকারকে আরও সচেষ্ট হতে হবে। ওনারা যখন এদিক ওদিক যাবেন তখনকার সিকিউরিটিটা কি হবে,
এই সিকিউরিটির দায়িত্ব চিরকালই সরকার দেয় এবং নির্বাচন কমিশন দেয়। সে ব্যাপারে আমরা উদ্বিগ্ন। ওনার জন্য স্পেশাল গাড়ির আমরা একটা ব্যবস্থা করছি যাতে উনি মুভমেন্টটা ভালোভাবে করতে পারেন। 1982 সালের 2 জানুয়ারি বিএনপিতে প্রাথমিক সদস্য লাভের মাধ্যমে রাজনীতি শুরু করেন বেগম খালেদা জিয়া। মাত্র 2 বছরের মাথায় 1984 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন নির্বাচিত হন। তখন থেকেই দলটির প্রধান নেতা বেগম জিয়া। মাহিলা ইসলাম, 71, ঢাকা। সংযোগ নেই তবু মিটারে বিল ওঠে। নিম্নমানের মিটার ও যন্ত্রপাতি দিয়ে চলছে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো, যার ফলে ভোগান্তি শিকার হচ্ছেন গ্রাহকরা। কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি, সংযোগের নামে গ্রাহক হয়রানি, দালাল চক্র আর ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা। পিয়ন থেকে শুরু করে জেনারেল ম্যানেজার সমিতির প্রতি স্তরেই রয়েছে দুর্নীতিগ্রস্ত কর্মচারী। নানা অজুহাতে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। আহসান হাবিব টিটুর ছবিতে সবুজ মাহমুদের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। মিটারটা অবস্থা দেখেন, এখনকার তো কোনো সংযোগ নাই। হ্যাঁ, মিটারটা পুরাই সংযোগবিহীন অবস্থায় আছে। এরপরও দেখছেন এটা এই পাল দিচ্ছে, এটা পাল দিচ্ছে মানে কি আপনার মানে ব্যবহার হচ্ছে আর কি। এরকম যদি কারো মিটার থাকে এটা দ্রুত চেঞ্জ করবেন, না হলে কিন্তু আপনার ঘর বাড়ি বিক্রি করে পল্লী বিদ্যুতের বিল দিতে হবে। এটি একটি পল্লী বিদ্যুতের মিটার, সংযোগ বিচ্ছিন্ন তবুও পালস দিচ্ছে। বিদ্যুৎ ব্যবহার না করেই মিটারে বিদ্যুৎ বিল উঠছে। শুধু মিটার বা বিল নিয়ে নয়, পল্লী বিদ্যুৎ নিয়ে গ্রাহকদের ভোগান্তি আর অভিযোগের শেষ নেই। আগে 200-250 টাকা বিল আসতো, 1 বছর যাবত আসে 1000-1200। লিখতে আসে বলি যে এত টাকা বিল আসে কেন, দেখা লেখেন না, ইউনিট দেখা লেখেন, বাকি ইউনিটের দাম বাড়াইছে। আপনি যে পল্লী বিদ্যুতে যায় বলবেন যে আমার বিলটা ঠিক নাই, দেখে দেন, তারা হয়তো বিরক্ত হবে যে না আপনার মিটার ঠিক আছে বলে দিচ্ছে, তাহলে গ্রাহকটা যাবে কোথায়? পল্লী বিদ্যুতের আবাসিক বা বাণিজ্যিক যে কোনো সংযোগ নিতে হলে গ্রাহকরা নানা ধরনের ভোগান্তির শিকার হন। গ্রাহকদের অভিযোগ, সংযোগের জন্য অনলাইনে আবেদন করলে নিয়মতান্ত্রিকভাবে তারা সংযোগ পায় না। সেজন্য পল্লী বিদ্যুতের দালাল, ইলেকট্রিশিয়ান বা কর্মকর্তা কর্মচারীদের দ্বারস্থ হতে হয়, দিতে হয় 10 গুণ বেশি টাকা। আবেদন করার পর কখনো মিটার নেই, কখনো তার নেই, কখনো লোড নেই। এই জাতাকলের মধ্যে ফেলিয়ে দেখা যায় অনেক সময় অনেক ঘুষ বাণিজ্য না হওয়া পর্যন্ত তাদের সংযোগ পাওয়া সম্ভব হয় না। এবার দেখা যাক গ্রাহকরা কিভাবে ভোগান্তিতে পড়েন। এবারের গন্তব্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 4। সাংবাদিকতার উপরে আমারও কিন্তু কোর্স আছে। অর্পণা সরকার মৌ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 4-এর একজন কম্পিউটার অপারেটর, আব্দুল্লাহপুর জোনাল অফিসে কর্মরত। কম্পিউটার অপারেটর অর্পণা তার অফিসে বসে গ্রাহকদের সংযোগের আবেদন করে দেন। পল্লী বিদ্যুতের একজন কর্মচারী হিসেবে তার এই কাজ করার কথা নয়। অভিযোগ আছে টাকার বিনিময়ে এই কাজ করে সে। শুধু তাই নয়, অর্পণা সংযোগ দেওয়ার জন্য বিভিন্ন কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপে তালিকাও পাঠায়। এসব অভিযোগ নিয়ে অর্পণাকে প্রশ্ন করলে তিনি রেগে গিয়ে অন্যকে দোষারোপ করেন। মানুষের টাকা খেয়ে যে সংযোগ দেন সেটা আপনার কাছ থেকে নিছি, আমার কাছ থেকে না। এই গ্রাহক আপনি খুঁজে বের করেন, আপনি গ্রাহক খুঁজে বের করেন। অবশ্যই আপনি এই যে কি বলছেন মুর্শিদা নাকি সুলাইমান কি দেখছি, তাদেরকে আপনি নিয়ে আসেন। অবশ্যই নিয়ে আসবো। মেহেদি যে একটা পরকীয়া বাস নিজের বউ রেখে বন্ধুবউ নিয়ে সারা তার নিয়ে আসছেন আমার কাছে। নতুন সংযোগের আবেদনের সময় অন্যান্য কাগজপত্রের সাথে আর্থিং রড, মিটার বোর্ড ও মেইন সুইচ ক্রয়ের মেমো সংযুক্ত করতে হয়। গ্রাহকদের জমাকৃত সেই মেমোতে পাওয়া যায় অর্পণার নিজের হাতের লেখা। একটি দুটি নয়, প্রায় 16টি ক্যাশ মেমো পাওয়া যায়, যা অর্পণা পূরণ করেছে। কিন্তু দোকান থেকে মালামাল ক্রয় করলে অর্পণার হাতের লেখা থাকবে কেন? সব আমরা করি, তারা পারে না। তারপর তারা নিয়ে আসে, সাদা কাগজ নিয়ে আসে। আমি বলে দিই যে ভাই এইভাবে লোড বৃদ্ধি করেন, আবার ফরম্যাট বানাই রেহি যে দোকানে দৌড়াদৌড়ি করবেন, এইভাবে এনে নামলে হয়ে যাবে, শেষ। আমরা তো বলি মিনিমাম টাকা দেবে কেন? রিকিকা ইলেকট্রনিক্সের সাথে অর্পণার কোনো সম্পর্ক নেই। এই প্রতিষ্ঠানের মালিক ইলেকট্রিশিয়ান মোহাম্মদ লিমন। তিনি বলেন অর্পণা তাদের অজান্তেই এই ক্যাশ মেমো ব্যবহার করেছেন। মেবি আমার দোকানে যে স্টাফটা ছিল মেমোটা ওনারে দিছে, আর ওই মেমোটার ভিতরে আমার নামে ভুল আছে। এই মেমোটা আমি ইউজ করি না। আমার যে বর্তমান যে মেমো, এটা আমার নাম ভুল নাই, তো ওই মেমোটা ইউজলেস মেমো আমাদের কাছে। যদি উনি কাজ করেন ওনার কোনো রাইট নাই। পল্লী বিদ্যুৎ বা বার বা আরবি বলে না যে একজন স্টাফ কাজ করবে।
সংযোগ দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগও অর্পণার বিরুদ্ধে। সিঁড়িকোটার নিচে মিটারটি এলোমেলো আছে, এটা সরায়া বাইরে যে কোনো একটা জায়গায় বক্স করে দিব, ওটার বিনিময়ে টাকা এত লাগবে ওরা নিয়ে নিয়েছে। কত টাকা? 1 লক্ষ টাকা। আপনি কি অল্প না? জি। তাহলে আমার মিটারটি এই পর্যন্ত ঠিক করে দিলেন না, কিসের মিটার? তার একাধিক বাড়ি পর্যন্ত কিনছে সে, একটা বিদ্যুৎ চাকরি করে, কীভাবে করে? পল্লী বিদ্যুতের কর্মচারী অর্পণা জিঞ্জিরার মালোপাড়া এলাকার এই ভবনের একটি ফ্ল্যাটের মালিক। এছাড়া কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে নিজ ও পরিবারের নামে গড়েছেন স্থাবর সম্পত্তি। আর আপনি যে অভিযোগটা দিতেছেন না, এটা হচ্ছে কি একটা পুকুর থেকে এক মগ জল তোলার মতো। অর্পণার এই কথার সাথে একমত হতেই হয়। বড় কর্তাদের দুর্নীতির পরিধি আরো বড়। খালেদুল ইসলাম ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 4-এর জেনারেল ম্যানেজার। এর আগে তিনি ছিলেন ভোলা পল্লী বিদ্যুৎ সমিতিতে। টাকার বিনিময়ে বিদ্যুৎ সংযোগ, লাইন নির্মাণে দুর্নীতি, ঠিকাদারদের বিল থেকে কমিশন, এসব অভিযোগ তার বিরুদ্ধে। পল্লী বিদ্যুতের একজন গ্রাহক আনসার উদ্দিন রাজা ডেইরি ফার্মে বিদ্যুৎ সংযোগের আবেদন করেছেন কয়েক মাস আগে। নানা অজুহাতে সংযোগ দেওয়া হচ্ছে না তাকে। যারা আন্ডারগ্রাউন্ডে তাদেরকে টাকা দিচ্ছে, তাদেরকে এগুলি দিয়া তারা সরবরাহ করে, কিন্তু আমি দিচ্ছি না, আমাকে সরবরাহ করে না। এসব অভিযোগের বিষয়ে জিএম সাহেব কি বলবেন? না, এগুলো মিথ্যা। অনেস্টলি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য অভিযোগ দিয়েছে, এটা সম্পূর্ণই মিথ্যা। এই গ্রাহকই তথ্য দিলেন জিএম খালেদুল ইসলাম পল্লী বিদ্যুতের কর্মচারীদের নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। উনি অফিসের স্টাফ পর্যন্ত ওনার বাসায় ব্যবহার করেন, এমনকি অফিসের 2টি গাড়ি উনি ব্যবহার করে ওনার বাসায়। ওনার সন্তানদেরকে স্কুলে পাঠাবার জন্য গাড়ি ব্যবহার করে সরকারি অফিসে। তেমন একজন অফিস সহায়ক ইব্রাহিম সমিতির কর্মচারী হয়েও সে জিএম এর বাসায় কাজ করে। লাইনম্যান দীপরাজ এবং এজিএম মোশাররফ হোসেন নান্নু হল জিএম খালেদুল ইসলামের ঘুষ লেনদেনের ক্যাশিয়ার। তার প্রমাণও পাওয়া গেল। আমরা যখন জিএম খালেদুল ইসলামের দুর্নীতি নিয়ে প্রশ্ন করি, তখন মোশাররফ হোসেন সংবাদ প্রচার না করার জন্য 71 টিমকে টাকা দেওয়ার ব্যর্থ চেষ্টা করে। এইগুলো করেন না প্লিজ। এটা হলো একজন জিএম পল্লী বিদ্যুৎ সমিতি থেকে একটি সরকারি গাড়ি পান অফিসিয়াল কাজে ব্যবহারের জন্য, কিন্তু খালেদুল ইসলাম নিয়ম বহির্ভূতভাবে পরিবারের জন্য পল্লী বিদ্যুতের একাধিক গাড়ি ব্যবহার করেন। 14 অক্টোবর 2025 যেদিন আমরা খালেদুল ইসলামের সাক্ষাৎকার নিচ্ছিলাম, সেই দিন তার অফিসের নিচে ঢাকা ঘ 110043 গাড়িটি পার্ক করা ছিল। অপরদিকে তার ঢাকার বাসা থেকে বের হচ্ছিল ঢাকা ঠ 110033 গাড়িটি। রাজধানীর এলিফ্যান্ট রোডের 338 নম্বর বাসায় থাকেন খালেদুল ইসলামের পরিবার। পল্লী বিদ্যুৎ সমিতির গাড়িতে করেই খালেদুল ইসলামের ছেলে বুয়েটে যাওয়া আসা করে। 80টি পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, যাদের কাজ সুষ্ঠু ব্যবস্থাপনা, গুণগত সেবা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা। কিন্তু বোর্ড কি সেই কাজ যথাযথভাবে করছে? পল্লী বিদ্যুতের দুর্নীতি নিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাছে গেলে কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি। বোর্ডের স্বচ্ছতা নিয়েও আছে প্রশ্ন। এই প্রতিষ্ঠানটির নজরদারি বা ওভারসাইটের যেটা যার উপর দায়িত্ব, যে প্রতিষ্ঠান, যে বোর্ড, সেই বোর্ডের কর্মকর্তাদের, কর্মচারীদের একাংশই কিন্তু এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত। নিম্নমানের সরঞ্জাম কেনা থেকে শুরু করে পল্লী বিদ্যুতের নিয়োগে স্বজনপ্রীতি, টেন্ডার সিন্ডিকেট, জমি অধিগ্রহণে অনিয়ম, এমন নানা অভিযোগ নিয়ে প্রশ্ন আছে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কাছে। সবুজ মাহমুদ, 71, ঢাকা। রপ্তানির জন্য পোশাক তৈরি করতে ঋণপত্র বা এলসি ছাড়াই শতভাগ কাপড় আনার সুবিধা চান গার্মেন্টস মালিকরা। তারা বলছেন চীন থেকে নতুন নতুন কার্যাদেশে সরাসরি কাপড়ও পাঠাতে চান তারা, এজন্যই এই সুবিধা প্রয়োজন। এভাবে 30 থেকে 50% পর্যন্ত কাপড় আনতে পারে কারখানাগুলো। অবশ্য এতে ক্ষতি দেখছে দেশীয় বস্ত্রকল মালিকরা। জাহিদুল ইসলামের প্রতিবেদন। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া বেশিরভাগ পোশাকের কাপড় আসে ব্যাক টু ব্যাক এলসি বা ঋণপত্রের মাধ্যমে। তবে ক্রেতার চাহিদায় কিছু কাপড় বন্ডের মাধ্যমে এনে ফ্রি অফ কস্ট বা এফওসিতে সেলাই করে রপ্তানি হয়। গার্মেন্টস মালিকরা পান সেলাই খরচ। এই বছর মার্কিন বাড়তি শুল্কের কারণে চীনের অনেক গার্মেন্টস মালিক এফওসিতে কাপড় পাঠিয়ে বাংলাদেশ থেকে পোশাক সেলাই করিয়ে নিতে আগ্রহ দেখাচ্ছে। চাইনিজ এজেন্টরা আমাদেরকে এখানে
অর্ডারগুলো দিচ্ছে। কাঁচামাল যেগুলো আছে প্যাকেজজাত করে আমাদেরকে ফ্রি অফ কস্টে দিতে যাচ্ছে। আমাদের দেশে যখন এই জিনিসগুলো আসছে আমাদের কিন্তু কোনো ধরনের লায়াবিলিটিস ক্রিয়েট হচ্ছে না দেশ হিসাবে। গার্মেন্টস মালিকদের দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ বলছে এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এফওসির কোটা পদ্ধতি বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে। এটি কার্যকরী এখন প্রয়োজন আমদানি নীতির সংশোধন। কিছু কিছু বায়ারের আপনার নমিনেশন আছে, আপনার যে চায়না থেকে আনতে হবে, তাদের ফ্যাব্রিকগুলো ওখানে ডেভেলপ করা থাকে। প্রাইসে অনেক ডিফারেন্স, লিড টাইমে অনেক ডিফারেন্স। বায়ারের প্রাইস মিট না করলে তো এই অর্ডার অন্য দেশে চলে যাবে। তো আমাকে তো প্রথম গার্মেন্টসের অর্ডার বাংলাদেশে আনতে হবে। পোশাক খাতকে কাপড় সরবরাহ দিতে বস্ত্রকল মালিকরা প্রায় $23 বিলিয়ন বিনিয়োগ করেছে। তারা বলছেন এফওসিতে কাপড় তৈরি হলে মিলগুলো হুমকিতে পড়বে। আমরা এখন বিদেশ থেকে শুধু কাপড় এনে এখন শুধু স্টিচ করে দিব, ঠিক আছে, ভালো। তা আমরা এখন আমাদের যে মিলগুলো, লোকাল মিলগুলা, এগুলোর কি অবস্থা হবে? $12 বিলিয়ন আমরা কাপড় এখানে লোকাল মিলের জন্য করি। সেই কাপড় আমাদের এখন গত 1 বছরে কমে সেটা দাঁড়াইছে $7 বিলিয়নে। $5 বিলিয়ন আমরা লোকাল মার্কেট হারাইছি একমাত্র বন্ডের কাপড়ের জন্য। অর্থনীতিবিদরা মনে করেন নির্দিষ্ট কিছু সময়ের জন্য এফওসি অবমুক্ত করা যেতে পারে। সুযোগগুলো আমাদের এই জন্য কাজে লাগানো উচিত, কারণ আমরা এখন যতটা পারি আসলে বায়ারদেরকে ধরে রাখাটা একটা জরুরি দরকার। আমার অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরিও আছে যারা হয়তো কিছুটা ট্রাবলে আছে। এক্সপোর্টও যে অনেক বেশি আমার প্রবৃদ্ধি আছে এখন তা না। প্রতিযোগিতায় সক্ষমতা আনতে দেশি বস্ত্রকলগুলোর কৃত্রিম তন্তু প্রস্তুতে পরিকল্পনা নিতে হবে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। প্রায় 2.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের টঙ্গীতে একটি জুট গোডাউনের আগুন। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এই আগুন নেভালেও তার আগে ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার দুপুর 12:15টার দিকে টঙ্গী মিলগেট এলাকায় ওই গুদামে এই আগুন ধরে যায়। পরে তা দ্রুত আশপাশে কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, এলাকার লোকজন খবর দিলে একে টঙ্গী ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের শুরু। এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। একমাত্র সন্তানের চিকিৎসার টাকা জোগাড়ে নিজের কিডনি বিক্রি করতে গিয়ে প্রতারকের ফাঁদে বাবা। রাজধানীতে এমন নিষ্ঠুরতায় সাক্ষী হতে হয়েছে মিরপুরের নাইম তুগলিন নামে এক অসহায় বাবার। প্রতারণা বুঝতে পেরে এখনও রাজধানীর গলিতে গলিতে কিডনি বিক্রির লিফলেট লাগিয়ে বেড়াচ্ছে সে। সেলিবার পলিসি নামে এক জটিল রোগে আক্রান্ত সন্তানকে পৃথিবীতে শুধু হাঁটতে দেখতে চায় পরিবারটি। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন রুহুল আমিন। রাজধানীর মিরপুরের কিডনি ফাউন্ডেশনের সামনে হঠাৎই মাস্ক পরা এক ব্যক্তির দিকে চোখ পড়ে টিম ৭১-এর। জরুরি টাকার প্রয়োজনে কিডনি বিক্রির লিফলেট লাগাচ্ছিলেন সে। নানা প্রতারকের এই নগরীতে বিষয়টি ভালোভাবে জানতে ওই ব্যক্তিকে ফলো করতে থাকে টিম ৭১। কিছু পথ গিয়ে তার সামনাসামনি কেন কিডনি বেচতে চান জানতে চাইলে নিজের অসহায়ত্বের চিত্র তুলে ধরেন। এটা কি করছিলেন আপনি? এটা আসলে আমার একটা কিডনি বিক্রি করব আমার এই বেবির চিকিৎসার জন্য। না না ভাইয়া, এই যে আমার কাছে পাসপোর্ট আছে তো ভাইয়া, এটা 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 কতদিন হলো এটা লাগাচ্ছেন? কাউকে পাইছেন? না না, এখন পর্যন্ত তো কাউকে পাইনি। আজকে আবার এই যে বেরোলাম লাগাচ্ছি। তবে এমন পদক্ষেপে আশেপাশের মানুষও সন্দেহের চোখেই তাকে পরামর্শ দেয় বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সহায়তা নিতে। সঙ্গে টিম ৭১-কেও অনুরোধ করে বিষয়টি যাচাইয়ের। এত অসুস্থ দেখা যাইতেছে, কিডনি গেছে কেন তো আমি জানছি না। হ্যাঁ, তো কাগজপত্র দেয় ইন্ডিয়া গেছে, এর সব পাসপোর্টের সিলটা দেখলাম। গভর্নমেন্টের কাছে আপনি প্রেয়ার দেন, আপনারা বলেন। আমি বহুত প্রেয়ার দিচ্ছি, কিন্তু আমার তো মামা খালো নাই, সুপারিশ লাগে ওখানে। পরে ওই ব্যক্তিকে নিয়ে তার বাসার দিকে গেলে সত্যই দেখা মেলে তার অসহায় 7 বছরের সন্তানের। নাম তাবিদ আল নাহিয়ান। জন্মের পর থেকে এখন পর্যন্ত হাঁটতে পারেনি তাবিদ। ধার দেনা আর অন্যের সহায়তায় চিকিৎসা করে কিছুদিন হলো 2-1টা শব্দ বলতে পারে সে।
অসহায় সন্তানের প্রতিবন্ধিত্ব ঘোচাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বাবা। কিছুদিন আগেই সহায়তার টাকা দিয়ে ভারতের ভেলোরে ৪৫ দিনের থেরাপি শেষ করে দেশে এসেছে। আবারও আগামী মাসে ৬ মাসের থেরাপি দিতে যেতে হবে। তাই উপায় না পেয়ে কিডনি বিক্রির চেষ্টা করে যাচ্ছেন বাবা। ও সব সময় চেষ্টা করে, এই যে দেখলেন জুতো খুলতে যাচ্ছে না, এখনও আর কি ঘুম থেকে উঠলেই বলে মা আমার একটু দাঁড় করাও, আমার একটু দাঁড় করাও, আমি হাঁটবো। এরপরে এই ২-৩ দিন ধরে বলে আমার হাত ছেড়ে দাও, আমার হাত ছেড়ে দাও, আমি হাত ছাড়লে আমি একা একা হাঁটবো, আমি একা একা হাঁটবো। আর এই যে মসজিদে আজান দিতেছে, ও বলে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, আমাদের সুস্থ করে দাও, আমি মসজিদে যাব নামাজ পড়তে। নাহিয়ানের একমাত্র ছোট বোন নুসাইবার ইচ্ছা তার ভাই হাত ধরে একদিন তাকে স্কুলে নিয়ে যাবে। তবে সেলিবার পালসি নামে যে রোগে ভুগছে নাহিয়ান, সে রোগ তাকে কবে মুক্তি দেবে তা জানা নেই কারো। নিয়ে যাবে, স্কুল নিয়ে যাবে, গোসল করে দেবে ভাইয়া। পরিবারটির আকুতি সমাজের বিত্তবানরা এগিয়ে আসলেই সম্ভব তার সন্তানটির সুস্থ মানসিক বিকাশ, সেই সঙ্গে তার হেঁটে বেড়ানোর স্বপ্ন পূরণের। ঠিক হয়ে যাবে হয়তো। সুমন তানভীর, ৭১, ঢাকা। চলমান সংস্কার হতে হবে সমসাময়িক বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৭৫ বছর পূর্তির আয়োজনে তিনি আরও বলেন, রাজনীতি যা বিভাজিত করে, জ্ঞান তাকে একত্রিত করে। এর আগে সকালে টিএসসি মিলনায়তনের সামনের মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে আছেন বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি সমরব মেহনাজ চৌধুরী। The judiciary of Bangladesh, where we are engaged in what I have called the judicial reform roadmap. It must reform to remain relevant. Over the past 15 months, we have endeavored to institutionalize a series of transformations designed to ensure autonomy, efficiency, and accessibility in the administration of justice. দর্শক, রাজধানীর চিরমন্ত্রী সম্মেলন কেন্দ্রে বৈষম্য বিরোধী আইন বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা যুক্ত হচ্ছি সেখানে। মানুষ হিসাবে আমি বিশ্বাস করি, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, রক্তস্নাত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ আমাদের, সেই বাংলাদেশ এখানকার প্রতিটি মানুষের, সেই বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত বসবাসকারী এই ভূখণ্ডের সমস্ত স্থায়ী বাসিন্দাদের, সেই বাংলাদেশের মানুষ হিসাবে এখানে যে কোনো ধরনের বৈষম্য থাক, সেটা আমরা প্রত্যাশা করি না, আকাঙ্ক্ষা করি না, আমাদের স্বপ্নের সারথি হতে পারে না। এই বিশ্বাস থেকে বাংলাদেশ সংবিধানের ৮ অনুচ্ছেদে যে কথাগুলো বলা হয়েছে, যে এই সংবিধানের মূল নীতিগুলো হবে আইন প্রণয়নের ক্ষেত্রে চালিকা শক্তি। এই মূলনীতির মধ্যে আবার কোনো কোনো জায়গায় কিন্তু গড়মিল আছে। আমি লয়ার হিসেবে এটার সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন। লয়ার হিসাবে আমার ইন্টারপ্রিটেশন হলো, আপনি বাংলাদেশের নাগরিকত্ব যখন নির্ধারণ করছেন, প্রথমে ৬-এর অনুচ্ছেদে বলছেন ভূখণ্ডের ভিত্তিতে আমরা সবাই বাংলাদেশি, ভালো কথা। ২-এ যে আবার বললেন বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী আমি পরিচিতি লাভ করব, তাহলে আমার যারা সাঁওতাল, আমার যারা মাদ্রাজি, আমার যারা মুরং সম্প্রদায়, অন্য ভাষাভাষীর মানুষগুলোকে আপনি এখানেই বৈষম্য স্বীকার করা হচ্ছে। সাংবিধানিক এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে।
আমার আর্টিকেল 27 বলছে অল সিটিজেন্স আর ইকুয়াল। আমার আর্টিকেল 27, 26, 28, 29 যদি আমি পড়ি, আমার বৈষম্যের বিরুদ্ধে একটা প্রোটেকশন দেওয়া হয়েছে যারা ফ্রেমার্স অফ দি কনস্টিটিউশন 1972 সালে বসেছিলেন। আমি সব জায়গায় বলি যে দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট কনস্টিটিউশনস ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু সেই জায়গায় আমাদের স্বপ্নের জায়গায় আঘাত করা হয়েছে বারবার। আমরা বাংলাদেশকে দেখেছি হিন্দু মুসলমান হিসাবে, খ্রিস্টান বৌদ্ধ হিসেবে মানুষকে বিভক্তির জায়গায় নিয়ে গেছি। আমরা বাংলাদেশের মানুষ, মানবাধিকার, একজন মানুষের যে সহজাত অধিকার, অহস্তান্তরযোগ্য অধিকার, ইউনিভার্সাল সার্বজনীন অধিকার, এই জায়গা থেকে বের হয়ে আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান হিসাবে আমরা প্রতিষ্ঠা করার সংগ্রামে বিগত দিনগুলোতে অনেক সময় লিপ্ত হতে দেখেছি। আরেকটি শ্রেণী এখানে গজিয়েছে, যেটার কথা আপনারা হয় কেউ ভয়ে বলেন না অথবা সচেতনভাবে এড়িয়ে চলেন। সেটা হলো রাজনৈতিক বৈষম্য। গোটা সমাজ ব্যবস্থাকে রাজনৈতিক দর্শন দিয়ে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সের এমন একটি ভিশিয়াস সাইকেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। সমস্ত সেক্টরে এই রাজনৈতিক বৈষম্য এবং বিভেদের কারণেই আজকে আমার বাংলাদেশ। দর্শক, আমরা অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে সরাসরি যুক্ত ছিলাম। রাজনীতি মুক্ত থেকে দেশের প্রকৃত প্রতিচ্ছবির কথাই যেন শিশুরা জানতে পারে, এমন আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, পূর্ববর্তী সরকার শিশুদের বিকাশের পথে যেভাবে প্রতিবন্ধকতা তৈরি করেছিল তা যেন আর না হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে চিত্রাঙ্কন এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। আফরোজা আব্বাস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের বিকাশে নতুন করির মতো উদ্যোগ নিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ছিলেন শিশুদের প্রতি আন্তরিক। সেই ধারা বজায় রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিশুদের জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়েছেন। এ সময় শিশুদের যার যেখানে প্রতিভা সেখানে যেন কাজের সুযোগ করে দেয়া হয়, এমনও আহ্বান জানান জাতীয়তাবাদী মহিলা দলের এই সভানেত্রী। দশম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে কলম বিসর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। শনিবার বিকেল 3:30টায় রাজধানীর শাহবাগে এই কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দেন শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা। সকাল 10টা থেকে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে 4টি সংগঠনের শিক্ষকরা। অংশগ্রহণকারী শিক্ষকরা জানিয়েছেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে একাধিকবার আলোচনায় বসা হলেও ফল পাওয়া যায়নি, তাই এবার রাজপথে সমাধান আদায় করার ঘোষণা দিয়েছেন তারা। সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে বেতন প্রদান, চাকরির 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান, এই 3টি দাবি নিয়ে রাজপথে তারা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাদৃশ্যমান কোনো সংস্কার হয়নি। আমরা দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ 10ম গ্রেডের জন্য আন্দোলন করছি, শতভাগ পদোন্নতির জন্য আন্দোলন করছি এবং আমাদের টাইম স্কেল উচ্চতর গ্রেডের যে সমস্যা সেটা নিরসনের জন্য আমরা আন্দোলন করছি। এই যে আজকে বৈষম্য, আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর বিভিন্ন সময়ে অনেক আশ্বাস দিয়েছে। তারা আমাদেরকে শিক্ষকদেরকে অনেক সময় বলেছে তারা আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেবে, কিন্তু আশ্বাসে আর বিশ্বাস রাখতে পারছি না। নির্বাচনকে ঘিরে প্রশাসনের উৎসবের বার্তা থাকলেও রাজনীতির খেলায় ভোটের দিন পরিবেশ এবং নিরাপত্তা নিয়ে শঙ্কায় কুমিল্লার নারীরা। দেশে চলমান সহিংসতার ঘটনায় তারা উদ্বিগ্ন আর উৎকণ্ঠায় আছেন। তাই স্বচ্ছ নির্বাচন করতে হলে নারীদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন নারীরা। কাজী এনামুল হকের তথ্য ছবিতে মুজিবুর রহমান রনির ছবিতে প্রতিবেদন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লার 11টি আসনে বইছে রাজনৈতিক উত্তাপ। চলছে পোস্টার লাগানো, সভা সমাবেশ। সম্ভাব্য প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে।
বিশেষ করে নারী ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন সবাই। আসন্ন নির্বাচনে নারীরা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, জীবনের নিরাপত্তা ও কর্মসংস্থানের নিশ্চয়তা চান। নির্বাচনে কেন্দ্র তো যান যা সুস্থ আর তাই না মারপিট ডিস্টার্ব হয়ে যায়, এটা না আমরা ভয় করে। ভালোভাবে ভালো পরিবেশে যাতে ভোট দিতে পারি এবং আইন শৃঙ্খলা বাহিনী যাতে সহায়তা করে, যেন আমরা সুন্দর করে যাইতে পারি আর পছন্দের ব্যক্তিকে যেন ভোটটা দিতে পারি আর কি। নির্বাচন নিয়ে নারীদের মধ্যে উৎসাহ থাকলেও সুষ্ঠু নির্বাচন ও নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন তারা। ভোটাররা বলছেন, নারীরা যেন সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেন সেটা দেখা শুধু প্রশাসন নয়, সকল রাজনৈতিক দলেরও দায়িত্ব। আমি ভোটার হওয়ার পরও আমি ভোট দেই নাই, তো ইনশাল্লাহ আমরা চাই নেক্সট ডে সুষ্ঠু নির্বাচন হোক, আমি ইনশাল্লাহ ভোট দিব। কেন্দ্রে যেন কোনো পার্টি কোনো বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে আমাদের সবার দৃষ্টি রাখতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী প্লাস আমাদের যে এলাকার যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, ওরাও যাতে আমাদেরকে সেই নিরাপত্তাটা দেখ, যাতে নারীরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে। শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ চেয়েছেন জেলার শ্রমজীবী নারীরা। সেই সাথে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অধিকার ও মর্যাদা রক্ষা, নারী পুরুষের সমতা চেয়েছেন তারা। আমরা ভোটটা কেমন চাই, আমরা মহিলারা ভোট দিতে গেলে কোনো গ্যাম জামচন না হয়। আমরা তো যাই চাকরি বাকরি করি, তারা যেন সুন্দর মতন যেন কেন্দ্রে যাইয়া ভোটটা দিতে পারি। কর্মজীবী নারীদের হয়ে বলতে চাই, এমন সরকারই আমরা চাচ্ছি যে সরকার কর্মক্ষেত্রে আমাদের নিরাপত্তা দিবে, নিশ্চয়তা দিবে, অবাধ চলাফেরার স্বাধীনতা দিবে। আমরা নির্বাচনটা শান্তিভাবে চাই, সুন্দরভাবে যাইয়া যেন ভোট দিতে পারি। জেলার নতুন ভোটারদের মধ্যেও ভোট নিয়ে রয়েছে তুমুল আগ্রহ। তবে কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবার নিশ্চয়তা চান তারা। একটা সুষ্ঠু ভোটের প্রত্যাশায় আছি, তো আমরা আশা করছি এবার যদি সেই পরিবেশটা নিশ্চিত করতে পারে নির্বাচন কমিশন, তাহলে আমি ব্যক্তিগতভাবে ভোট দিতে যাব। অ্যাটলিস্ট আমরা যেন আমাদের নিজেদের ভোটটা গিয়ে দিতে পারি, এই প্রত্যাশাই থাকবে। আর তরুণ প্রজন্মের বিশেষ করে আকাঙ্ক্ষা যে একটা সুষ্ঠু নির্বাচন এবং সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে, সবাই যার যার ভোট দিবে। আমি আমার জায়গা থেকে বলবো, যে আসুক সেফটি এনশিওর করেন, দেশের নিরাপত্তাটা এনশিওর করেন। যাদের ভোট দেওয়ার অধিকার আছে সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, এটা আমার চাওয়া। শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, রাজনৈতিক নেতৃবৃন্দেরও দায়িত্ব পালন করতে হবে নারীদের নিরাপত্তায়। সেই সাথে প্রলোভনবিহীন ভোট চান নারী নেত্রী ও বিভিন্ন পেশার নারীরা। প্রলোভনবিহীন এবং ভয়ভীতি যেন না দেখায়, এই ধরনের উৎসব মুখর পরিবেশে জনগণ যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারে। ভোটের আগের দিন রাত্রি ভোট হয়ে গেছে, তো আমরা আগামীতে এইরকম একটা নির্বাচন চাই, নিরপেক্ষ একটা নির্বাচন চাই, যাতে সবাই গিয়ে যার যেখানে খুশি ভোট দিবে, যার যার মতামত অনুযায়ী যাতে ভোটটা দিতে পারে। কুমিল্লায় 49,10,611 জন ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছেন 23,86,147 জন, যারা বিশ্বাস করেন তাদের একটি ভোটেই হতে পারে পরিবর্তনের সূচনা। মনিরা কাজুরি, ৭১। কাঠ দিয়ে আসবাবপত্র তৈরির গল্প তো সবারই জানা, তবে চশমা শুনতে অবাক লাগলেও এই অবাস্তবকে বাস্তবে রূপ দিয়েছেন দুই তরুণ। বানিয়েছেন কাঠের চশমা, যার ওজন থাকছে 20 থেকে 25 গ্রামের মধ্যে। মডেল ভেদে চশমাগুলোর নাম রাখা হয়েছে পেঁচা, ভবনচিল, টুনটুনি কিংবা ধানসারি। ভাস্কর ভাদুরীর প্রতিবেদন, ছবি তুলেছেন খোরশেদ আলম। প্রতিটি হাত ব্যস্ত কাঠ দিয়ে চোখের ফ্রেম করতে। শুনতে সহজ মনে হলেও বাস্তবতা ভিন্ন। বাজার থেকে বার্মাটিক কাঠ সংগ্রহ করে ঘুণমুক্ত করার জন্য অন্তত 6 ঘন্টা সিদ্ধ করতে হয়। তারপর নকশায় এঁকে মেশিনের সাহায্যে আকৃতি দেয়া হয়। ফ্রেমটি বাঁকানো হয়ে গেলে তা শিরিষ কাগজের সাহায্যে ঘষে ঘষে নিখুঁত করা হয়। সব প্রক্রিয়া শেষে পলিকার্বনেট ইউএভি পাওয়ার লেন্স কিংবা রঙিন গ্লাস বসানো হয়। করোনাকালীন সময়ে দুই বন্ধুর সম্মিলিত ইচ্ছাশক্তি থেকেই শুরু হয় এই কাঠের চশমা শিল্পের। 5টি সাইজে তৈরি হচ্ছে এই কাঠের চশমা। কাঠে বানানোর চেষ্টা করাতে যেহেতু আমাদের কোনো এই ব্যাপারে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা দক্ষতা নেই, সো নিজেরা এক্সপেরিমেন্ট করে 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 একটা জায়গায় আসা, যে কারণে দেরিটা আসলে লাগছে প্রথম দিকে। যে এইরকম মোটা হইতো আমাদের চশমাগুলো, অনেক মোটা এবং অনেক ভারী হইতো প্রথম দিকে। সেই জায়গা থেকে জিনিসটাকে কিভাবে আরও বেশি দিন লংজিভিটি পাবে, কিভাবে আরও হালকা হবে, পড়তে আরামদায়ক হবে, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে করতে সময়গুলো আসলে লাগছে। প্রথম
প্রথম যে চশমাটা আমরা সেল করলাম সেটা 3 বছরের মাথায়। এই চশমার ওজন আপনার ভাবনার কারণ হবে না। চশমাগুলোর ওজন থাকছে 20 থেকে 22 গ্রামের মাঝেই। এটা তো আসলে 20-30 বছর যাওয়ারই কথা, একটা কাঠের জিনিস নষ্ট হওয়ার কথা না। তবে রিপেয়ার দরকার হইতে পারে একটা নির্দিষ্ট সময় পরে। এটা কিন্তু আবার নতুনের মতো ঝকঝকে করে ফেলা সম্ভব। গ্লাসটা খুলে আমরা একটা স্যান্ড পেপার দিয়ে আবার স্যান্ডিং করলাম, এটা কিন্তু আবার নতুন চকচকে হয়ে যাবে। যেমন আমাদের বাপ দাদাদের আমলের কাঠের দরজাটা, পুরনো খাটটা, অ্যান্টিক যে খাটটা, সেটা কিন্তু একই রকম থাকে শত বছর পরেও। ডিজাইনের মতো নামেও রয়েছে নতুনত্ব। প্রায় হারিয়ে যাওয়া নানা জাতের পাখির নামে নামকরণ চশমাগুলোর। যেহেতু আমরা পরিবেশ বান্ধব একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি এবং লেস প্লাস্টিক মানে মোর নেচার, সো আমরা পাখির নামে নামগুলো দিয়েছি। এবং এর পিছনে চিন্তাটা ছিল যে আমাদের নতুন প্রজন্ম, তারা তো আসলে পাখিগুলোর নাম জানছে না। যেমন বসন্ত গৌরী, যেমন ধান শালিক, যেমন দোয়েল, এগুলো পাখির হয়তো নাম শুনেছে, চিনে নেই। তাদেরকে আমাদের সচেতন করা। লক্ষ্মী পেঁচা, হুতুম পেঁচা। একখণ্ড কাঠ থেকে একটি চশমার রূপ নিতে সব মিলিয়ে সময় লাগছে 22 দিন। 21টি মডেলে বিক্রি হচ্ছে এই কাঠের চশমা। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন অবৈধ অভিবাসীরা। ইমিগ্রেশনে ভিড় বেড়েছে। পালিয়ে থাকা কাগজপত্রবিহীন এসব বাংলাদেশিদের অনেকেই ফিরেছেন খালি হাতে। এদিকে মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়ার সময় জরিমানা দিয়ে দেশে ফেরার এই সুযোগ যাতে প্রবাসীরা নেন সে আহ্বান জানিয়েছেন কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন। কুয়ালালামপুর থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। চোখে মুখে বিষণ্ণতা নিয়ে দেশে ফেরার জন্য এই অপেক্ষা অভিবাসীদের। ইমিগ্রেশনের মূল ফটক বন্ধ, তাই পার্শ্ববর্তী পাহাড়েই কাটাতে হচ্ছে রাত। মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলে ইমিগ্রেশনের চিত্র এখন এমনই। বাংলাদেশের সংখ্যা অনেক আছে, মোটামুটি আপনার দেখা গেছে 60% বাংলাদেশি আর বাকি 40% হলো বিভিন্ন দেশের। তো আপনার 2-3 দিন ঘুরতেছেন, না খাওয়া পর্যন্ত ঘুরতেছে। ওই জায়গায় আপনার রাত্রে মনে করেন যে খোলা আকাশের নিচে রাত্র যাপন করে, এরপরে তো সিরিয়াল পাইতেছে না ডাবল বাসার লাগিয়া। বৈধ কাগজপত্র না থাকা অভিবাসীদের জন্য চলছে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফেরার সুযোগ। আর এই সুযোগে নিজ নিজ দেশে ফিরছে বিভিন্ন দেশের অভিবাসীরা। দেশটির অভিবাসন সূত্র বলছে, গেল 10 মাসে অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে বিভিন্ন দেশের 43,000 বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যার একটি বড় অংশ বাংলাদেশি। পুলিশ আর ইমিগ্রেশনের চলমান এমন অভিযানে ভয় আর আতঙ্কে সময় পার করা অভিবাসীরাই মূলত এখন ফিরছে নিজ নিজ দেশে। মালয়েশিয়ার ইমিগ্রেশন সূত্র বলছে, সাধারণ ক্ষমায় দেশে ফেরার এ সুযোগ চলবে আগামী বছর এপ্রিল পর্যন্ত। এ সময়ের মধ্যে একই সঙ্গে চলবে সাঁড়াশি অভিযান। আর এ সময়সীমার মধ্যে দেশে না ফিরলে জেল জরিমানা সহ কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়ে রেখেছে দেশটির প্রশাসন। এদিকে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে এখনই এ প্রক্রিয়ার মাধ্যমে কাগজপত্রবিহীনদের দেশে ফেরার পরামর্শ দিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন। সম্প্রতি এ নিয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের আরও বেশি সতর্ক হওয়ারও পরামর্শ দেয় হাই কমিশন। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া।